কলেজের সবচেয়ে সুন্দর মেয়েটির সাথে আমার এক চরম মারপিট আর ঝগড়া হয়েছিল, কিন্তু তার ঠিক পরের দিনই আমি হঠাৎ করে গায়েব হয়ে যাই। আর ওই দিনের পর থেকে এমন মনে হচ্ছিল যেন আমি তার জীবন থেকে চিরকালের মতো মুছে গেছি। আমার বন্ধুরা জানতো না যে আমি কোথায় গেছি, আর না আমার টিচাররা জানতো। এমনকি ও যখন খুঁজতে খুঁজতে আমার বাড়িতে পৌঁছায় তখন জানতে পারে যে আমার পরিবারও সেখান থেকে অন্য কোথাও চলে গেছে। শেষে ও কাঁদতে কাঁদতে নিজের বাবার কাছে পুলিশ স্টেশন থেকে আমার আইডি কার্ডের ডিটেলস বের করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকেও জাস্ট একটাই জবাব আসে, এই নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। ওই মুহূর্তে লিন ছিংখুয়ের মাথায় জাস্ট একটাই কথা ঢোকে, যে ও যে ছেলেকে ভালোবাসতো সে হয়তো এই দুনিয়াতেই আর বেঁচে নেই। আর পরের ৩ বছর ও এই কথাটাই সত্যি বলে বিশ্বাস করে আসছিল। কিন্তু অন্যদিকে আমি দেশের জন্য নিজের রিসার্চ পুরো কমপ্লিট করে দেশে ফিরে আসি, আর আমি জানতে পারি যে লিন ছিংখুয়ে এখন কিয়োটো ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। নিজের স্কুলের দিনগুলোর ওই অধরা স্মৃতিকে পূরণ করার জন্য, যেখানে আমি কোনো বড় প্রফেসরের চাকরি আরামসে পেয়ে যেতে পারতাম, সেখানে আমি নিজেকে একজন সাধারণ ফ্রেশার স্টুডেন্ট বানিয়ে ওই একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিই। ওদিকে ইউনিভার্সিটির নতুন স্টুডেন্টদের ওয়েলকাম সেন্টারে লিন ছিংখুয়ে একদম শান্ত হয়ে বসেছিল। ও কিচ্ছু না করে ব্যাস ওখানেই বসেছিল, তাও ওখান দিয়ে যাওয়া নতুন ছেলেরা ওকে দেখে হাঁ করে দাঁড়িয়ে পড়ছিল। তখনই ওর বান্ধবী লি চিয়েন হাসতে হাসতে বলল, ছিংখুয়ে, সত্যি তুমি আমাদের ইউনিভার্সিটির নাম্বার 1 বিউটি হওয়ার যোগ্য। দেখছো তো, এই নতুন জুনিয়ররা তোমাকে দেখে চোখ ফেরাতেই পারছে না। আমার পুরো বিশ্বাস যে আজকের পর না জানি কত ছেলে তোমার ব্যাপারে খোঁজ খবর নেবে। কিন্তু লিন ছিংখুয়ে খুব শান্ত গলায় বলল, যার যা মন চায় করুক, আমার এই প্রেম ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই। এই সবের চেয়ে ভালো এটাই যে আমরা একসাথে বেমিং লেকের পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাই, রাতে স্ট্রিট ফুড খাই। ওটা যে কোনো ভালোবাসার চেয়ে অনেক বেশি ভালো লাগে। এতটুকু বলতেই তার চোখের উজ্জ্বলতা হঠাৎ মলিন হয়ে গেল, কারণ এই কথাগুলোই সে একসময় সেই ছেলেকে বলেছিল যাকে সে আজ পর্যন্ত ভুলতে পারেনি। একসাথে লেকের পাড়ে ঘোরা, লাইব্রেরিতে বসা, ক্লাস ফাঁকি দিয়ে বাস্কেটবল ম্যাচ দেখতে যাওয়া, এইসব স্মৃতি এখনও তার মনে একইভাবে বেঁচেছিল। আজও সে ক্যাম্পাসে এমন অনেক ছেলে দেখতে পেত যাদের চোখ, কথা বলার ধরন বা চেহারা কিছুটা হলেও তার সাথে মিলত, কিন্তু সেই আসল মানুষটি কখনো ফিরে আসেনি। লি চিয়েন তার চোখের উদাসী দেখে আস্তে করে জিজ্ঞাসা করল, ছিংশুয়ে, তুমি এখনো তোমার সেই বয়ফ্রেন্ডকে ভুলতে পারোনি যে ৩ বছর আগে মারা গিয়েছিল? হস্টেলের মেয়েদের তার গল্প কিছুটা জানা ছিল। সবার মনে হতো যে স্কুলের সময়ের প্রেম ছিল, সময়ের সাথে সাথে ভুলে যাওয়া উচিত, কিন্তু ৩ বছর কেটে যাওয়ার পরও সে অন্য কাউকে পছন্দ করতে পারেনি। লিন ছিংশুয়ে হালকা হেসে বলল, এমন নয় যে আমি তাকে প্রতি মুহূর্তে মনে করি, ব্যাস এখনো পর্যন্ত অন্য কাউকে পছন্দ করতে পারিনি। তারপর সে লি চিয়েনের হাত ধরে পরিবেশটা হালকা করার চেষ্টা করল এবং বলল, চলো এখন এখানে দাঁড়িয়ে থেকো না, এই সময়ে নতুন ছাত্ররা আসতে থাকবে, যাও গেটে গিয়ে তাদের স্বাগত জানাও, হয়তো এই বছর তুমি কোনো হ্যান্ডসাম জুনিয়র পেয়ে যাবে। লি চিয়েন হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর লিন ছিংশুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো হালকা লাল হয়ে উঠেছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন সে আবার নিজের স্কুলের দিনগুলোতে ফিরে গেছে। গণিতের ক্লাসে ঝিমুনি নেওয়া, হিন্দির ক্লাসে চিরকুট চালাচালি করা, নিজের পড়ার সময়ে গানের লিরিক্স লেখা, সেসব স্মৃতি তার মনে আজও ঠিক আগের মতোই বেঁচে ছিল। সেই সময়ে মাত্র ১০ মিনিটের ঘুমও কোনো সুন্দর স্বপ্নের মতো মনে হতো। সময় দ্রুত কেটে যেতে লাগলো। তখনই গ্রীষ্মের হালকা হাওয়া বইল এবং লিন ছিংশুয়ের মুখের ওপর তার উড়ন্ত চুনগুলোকে ছড়িয়ে দিল। সে আস্তে করে মাথা তুলল, কিন্তু তার মুখে আবার সেই একই বিষাদ ফিরে এলো। তার মনে শুধু একটাই চিন্তা এলো, যদি এই মুহূর্তে তুমি আমার সাথে থাকতে তাহলে কতই না ভালো হতো। ওদিকে কিয়োটো ইউনিভার্সিটির মেইন গেটে আমি হাতে নিজের সুটকেস নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি সামনে থাকা সেই বিশাল আর চমৎকার ইউনিভার্সিটি গেটের দিকে তাকালাম। বছরের পর বছর শান্ত থাকা আমার মন হঠাৎ একটা অদ্ভুত আলোড়ন অনুভব করতে লাগলো। আমি ভাবতে লাগলাম যে না জানিয়ে চলে যাওয়ার পর হয়তো তার খুব কষ্ট হয়েছে। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে পা বাড়ালাম। আমি মাত্র কয়েক কদম হেঁটেছিলাম, তখনই নতুন ছাত্রদের সাহায্য করার ভলান্টিয়ার আর্মব্যান্ড পরা লি চিয়েন হাসতে হাসতে আমার কাছে এলো। সে জিজ্ঞাসা করল, জুনিয়র, আপনি কোন ডিপার্টমেন্টের? আমি এবার নতুন স্টুডেন্টদের ভলান্টিয়ার, চাইলে আমি আপনাকে রিপোর্টিং ডেস্ক পর্যন্ত নিয়ে যেতে পারি। আমি জবাব দিলাম, আমি ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি। সত্যি বলতে আমি রাস্তাও ঠিকঠাক জানি না। লি চিয়েন হেসে উঠল এবং বলল, আরে এতে আবার কষ্টের কি?
কত ভালো ব্যাপার, আমিও একই ডিপার্টমেন্টের, সেই হিসাবে তো আমি তোমার সিনিয়র হলাম। এতটুকু বলে সে আমার সুটকেসটা ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু আমি হালকা করে সুটকেসটা পেছনে টেনে নিলাম এবং বললাম, কোনো ব্যাপার না, এতে বেশ ভারী জিনিসপত্র আছে, আমি নিজেই নিয়ে নিতে পারবো। লিচিয়ান আর বেশি জোর দিল না এবং হেসে বলল, ঠিক আছে, তাহলে ব্যাস আমার পেছনে পেছনে আসতে থাকো। এরপর সে আমাকে ক্যাম্পাসের ভেতরে নতুন ছাত্রদের রিপোর্টিং এরিয়ার দিকে নিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে আমি হঠাৎ তাকে জিজ্ঞাসা করলাম, সিনিয়র, আপনি আমাদের ডিপার্টমেন্টের, তাহলে আপনি কি লিন ছিং শুয়ে সিনিয়রকে চেনেন? আমার প্রশ্ন শুনতেই লিচিয়েন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল এবং মজার ছলে বলল, বাহ জুনিয়র, তোমার খোঁজ খবর তো বেশ পাকা, এখনো ইউনিভার্সিটিতে পা রাখলে না আর এর মধ্যেই জেনে গেলে যে আমাদের কলেজের সবচেয়ে সুন্দর মেয়েটি কে? তুমিও কি আমাদের কলেজ কুইন লিন ছিং শুয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছো? আমি শান্ত গলায় জবাব দিলাম, আমি আর সিস্টার লিন একই হাই স্কুল থেকে এসেছি। সত্যি বলতে ওনার কারণেই আমি কিউটো ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। লিচিয়ান একটু অবাক হলো, তারপর সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সব বুঝতে পেরেছে। সে মুচকি হেসে বলল, ও তাহলে তুমি বিশেষভাবে ওনার জন্যই এখানে এসেছো। আজকালকার ছেলেরাও বটে, তবে যেহেতু তোমরা দুজনেই একই স্কুলের, তাই হয়তো তুমি ওনার ব্যাপারে অনেক কথাই শুনেছ। তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমার স্মৃতিতে লিন ছিং শুয়ে সবসময় একজন আদর্শ ছাত্রী ছিল, স্কুলের টপার, সবচেয়ে সুন্দর মেয়ে এবং সবার নজর কাড়ার কেন্দ্রবিন্দু। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে লিচিয়ান আসলে কোন দিকে ইশারা করছে। আমি হালকা মজার ছলে বললাম, কেন, ক্লাসে সবসময় দ্বিতীয় হওয়াটাও কি কোনো বড় কৃতিত্ব নয়? ঠিক তখনই আমার পকেটে থাকা ফোনটা হঠাৎ বেজে উঠল। আমি লিচিয়ানের দিকে একটু ক্ষমা চাওয়ার দৃষ্টিতে তাকিয়ে বললাম, দুঃখিত সিনিয়র, আমাকে একটা কল রিসিভ করতে হবে। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, প্রফেসর লু, আমি শিয়াও ইউ বলছি। এই প্রফেসর লু ছিলেন কিউটো ইউনিভার্সিটির ইলেকট্রনিক ইনফরমেশন কলেজের রিসার্চ টিমের প্রধান। বয়স বেশি ছিল না, তবে মাইক্রো ইলেকট্রনিক্স এবং অপটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে তিনি দেশের অন্যতম বড় বিশেষজ্ঞদের একজন হিসেবে গণ্য হতেন। গত ৩ বছর ধরে রিসার্চ বেসে কাজ করার সময় আমি আমার জ্ঞান এবং দক্ষতা দিয়ে দেশের অনেক বড় বড় বিজ্ঞানী ও প্রফেসরদের প্রভাবিত করেছিলাম। এই কারণেই আমার পরিচিতি ও যোগাযোগও বেশ বৃদ্ধি পেয়েছিল। ফোনে প্রফেসর লুয়ের হাসি মুখের আওয়াজ শোনা গেল, চিফ ইঞ্জিনিয়ার চু, সত্যিই মাফ করবেন, আসল পরিকল্পনা তো ছিল যে আমি নিজে ইউনিভার্সিটি গেটে এসে আপনাকে স্বাগত জানাবো, কিন্তু ওপর থেকে হঠাৎ একটা জরুরি প্রজেক্ট চলে এলো, তাই আমাকে এখনই সেখানে যেতে হচ্ছে। এই মুহূর্তে আমি বেইজিংয়ে নেই। আমি শান্ত গলায় বললাম, কোনো ব্যাপার না প্রফেসর, দেশের প্রজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রফেসর লু ফোনে বললেন, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, তোমার রিসার্চ করার ক্ষমতা তো পিএইচডি ছাত্রদের চেয়েও অনেক ওপরে, তাহলে হঠাৎ তোমার আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা কেন হলো? তারপর তিনি হেসে বললেন, চিফ ইঞ্জিনিয়ার চু, আমি সেই পুরনো কথাই আবার বলছি, যেদিন তুমি তৈরি হয়ে যাবে আমি তখনই ওপর মহলে রিপোর্ট পাঠিয়ে দেব এবং তোমাকে কিউটো ইউনিভার্সিটির অনারারি প্রফেসর বানিয়ে দেব। তুমি যদি চাও, তোমার জন্য আলাদা একটা স্পেশাল কোর্সও চালু করা যেতে পারে, যেখানে তুমি নিজেই পড়াবে। তিনি আরও বললেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি তোমাকে পাশের হোয়াচিং ইউনিভার্সিটির চেয়েও অনেক ভালো সুযোগ সুবিধা দেবে। রিসার্চ বেসে কাটানো সেই বছরগুলোতে আমি অনেক ইউনিভার্সিটি ডিনের নজরে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিলাম না, কিন্তু সেই সময় আমার পুরো মনোযোগ ছিল শুধু লিথোগ্রাফি টেকনোলজিতে সফলতা অর্জন করার ওপর। তাই কেউ আমাকে পড়ানো বা প্রফেসর হওয়ার কথা নিয়ে আগে বাড়ায়নি। এখন রিসার্চ শেষ হয়েছিল এবং আমার কৃতিত্বের দিকে তাকিয়ে অন্তত সায়েন্স একাডেমির সদস্য পদের মর্যাদা পাওয়া নিশ্চিত মনে করা হচ্ছিল। এত কম বয়সে এমন একটা জায়গায় পৌঁছানো নিজের মধ্যেই অনেক বড় একটা ব্যাপার ছিল। এত কম বয়সের একজন বিজ্ঞানী যেখানেই যেতেন, মানুষ তাকে নিজের দলে টানার চেষ্টা করতেন। প্রফেসর লু হাসতে হাসতে বললেন, এখন যখন তুমি কিউটো ইউনিভার্সিটিতে এসেই গেছো, তখন আমরা তোমাকে এত সহজে ছেড়ে দেব না। আমি হালকা হেসে জবাব দিলাম, এই বিষয়ে পরে কথা বলা যাবে, আপাতত আমাকে কিছু সময় আরাম করতে দিন। তারপর আমি বললাম, ঠিক আছে প্রফেসর, আমি এখন ভর্তির কাজ শেষ করছি, আপনিও বেশ ব্যস্ত আছেন, তাই আর বেশি বিরক্ত করব না। প্রফেসর লু সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আগে শান্তিমতো অ্যাডমিশন নিয়ে নাও। যদিও আমি এখন ইউনিভার্সিটিতে নেই, তবে জীবন বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবে। আমি জবাব দিলাম, অবশ্যই, আপনি যখন বেইজিংয়ে ফিরবেন তখন আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করব। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। ওদিকে রিপোর্টিং এরিয়াতে লি চিয়ান এদিক ওদিক তাকাচ্ছিল। সে দেখল যে লিন ছিং শুয়ে যে এতক্ষণ রিসেপশন ডেস্কে বসেছিল সে হঠাৎ গায়েব হয়ে গেছে। সে তখনই অন্য ছাত্রদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল,
ছিংশুয়ে কোথায় গেল? একটি মেয়ে জবাব দিল, সে বলল যে এত গরমে সারাদিন এখানে বসে থাকা বেশ ক্লান্তিকর, তাই সে সবার জন্য মিল্ক টি আনতে গেছে। একথা শুনে লিচিয়ান একটু হতাশ হলো। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, দুঃখিত জুনিয়র, সিনিয়র লিনের হঠাৎ একটা কাজ পড়ে গেছে, তাই আপাতত তুমি উনার সাথে দেখা করতে পারবে না। আমি হালকা হেসে বললাম, কোনো ব্যাপার না, সামনে অনেক সময় আছে, কখনো না কখনো দেখা হয়েই যাবে। তারপর সে জিজ্ঞাসা করল, তুমি কোন ক্লাসে? আমি জবাব দিলাম, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার। লিচিয়ান মুচকি হেসে বলল, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি আর ছিংশুয়ে দুজনেই তোমার ক্লাসের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর। কাল ফ্রেশার্স মিটিংয়ে তোমার ওনার সাথে আবার দেখা হয়ে যাবে। আমি মাথা নাড়ালাম এবং রিপোর্টিং ডেস্কের দিকে এগিয়ে গেলাম। সেখানে স্টাফরা আমার অ্যাডমিশন লেটারের তথ্য যাচাই করলেন। তারপর নতুন ছাত্রদের তালিকায় আমার নাম খুঁজে বের করে সই করিয়ে নিলেন। এরপর আমাকে হস্টেলের চাবি আর স্টুডেন্ট কার্ড দেওয়া হলো। তখনই একজন সিনিয়র আমার কাছে এসে বললেন, জুনিয়র, জিনিসপত্র নেওয়া হয়ে গেলে আমি তোমাকে হস্টেল পর্যন্ত এগিয়ে দিতে পারি। প্রথমে জিনিসপত্র রেখে আসো, তারপর হস্টেল অফিস থেকে কম্বল, বিছানা আর বাকি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিও। আমি হালকা মাথা নাড়ালাম এবং তার সাথে ইকোনমিক্স ডিপার্টমেন্টের বয়েজ হস্টেলের দিকে রওনা হলাম। আমার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লিন ছিংশুয়ে আবার রিপোর্টিং এরিয়াতে ফিরে এলো। তাকে দেখা মাত্রই লিচিয়ান ছুটে তার কাছে গেল এবং উত্তেজিত হয়ে বলল, ছিংশুয়ে, তুমি সত্যিই একদম ভুল সময়ে চলে গিয়েছিলে। তোমাকে একটা কথা বলি, এবার আমাদের ডিপার্টমেন্টে খুব হ্যান্ডসাম আর দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন জুনিয়র এসেছে। আর শোনো, সে বলল যে সে তোমারই হাই স্কুলের। আমার তো পুরো বিশ্বাস যে সে শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছে। লিচিয়ান আবার বলল, আরে আমি কখন বললাম যে তোমাকে তার সাথে প্রেম করতে হবে? কিন্তু সে তোমার শহর থেকে এসেছে এবং তোমার ডিরেক্ট জুনিয়রও বটে, তাই একটু খেয়াল রাখা তো তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। তারপর সে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, তার নাম যেন চু শিয়াও ইউ। তোমার কি এই নামের কোনো ছেলেকে মনে পড়ে? এই নামটা শুনতেই লিন ছিংশুয়ের হৃৎস্পন্দন যেন হঠাৎ থমকে গেল। তার চোখ দুটো হালকা কাঁপতে লাগলো আর গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হতে চাইছিল না। লিন ছিংশুয়ে বেশ ঘাবড়ে গিয়ে কাঁপানো গলায় জিজ্ঞাসা করল, তুমি এইমাত্র ওর নাম কি বললে? লিচিয়েন বেশ অবাক হয়ে জবাব দিল, চু শিয়াও ইউ। কেন, কি হয়েছে? লিন ছিংশুয়ে তাড়াতাড়ি মাথা নাড়ল, কিন্তু তার গলার আওয়াজে স্পষ্ট ছটফটানি ছিল। না, কিছু না। ও এখন কোন দিকে গেল? লিচিয়েন হাত দিয়ে সেই দিকের পথটা দেখিয়ে দিল যেদিকে আমি গিয়েছিলাম। লিন ছিংশুয়ে যখন সেদিকে তাকালো, ততক্ষণে আমি আর সেই সিনিয়র একটা ছোট গলির মোড়ে অদৃশ্য হয়ে গেছি। কিন্তু সেই একটা মুহূর্তের জন্য তার মনে হলো যেন সে সেই চেনা ছেলেটার পিঠ আবার দেখতে পেয়েছে। ঠিক পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল আর জোরে জোরে মাথা নেড়ে মনে মনে নিজেকেই বলল, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। হয়তো স্রেফ নামটা এক। ৩ বছর আগের সেই গরমের দিনগুলো স্মৃতি তার মনে আবার তাজা হয়ে উঠল। সেদিন আমাদের মধ্যে মারাত্মক ঝগড়া হয়েছিল। রাগের মাথায় আমি বলেছিলাম যে ওর সাথে আর কোনোদিন কথাই বলবো না, কিন্তু ২ দিন পরেই আমি ওকে আবার মেসেজ করেছিলাম। তারপর হঠাৎ সেদিন থেকেই আমি যেন ওর জীবন থেকে পুরোপুরি হারিয়ে গেলাম। স্কুলের কোনো বন্ধু বা শিক্ষক কেউই জানতো না যে আমি কোথায় চলে গেছি। এমনকি আমার পরিবারও বাড়ি বদলে ফেলেছিল। আর যখন সে পুলিশ স্টেশনে গিয়ে আমার পরিচয়পত্র দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, তখন সেখান থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঠিক তখনই লিন ছিংশুয়ের মনে একটা ভয় গেঁথে গিয়েছিল যে আমি হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। দীর্ঘ ৩ বছর ধরে সে এই কথাটাই বিশ্বাস করে আসছিল, তাই তার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব ছিল যে এইমাত্র যাকে সে দেখল সে আমি হতে পারি। ওর মনে হলো স্রেফ নামটা মিলে গেছে আর পেছন থেকে দেখতে কিছুটা একরকম লেগেছে। অবশেষে সে কাঁপতে কাঁপতে নিজের পা পেছনে গুটিয়ে নিল। ওদিকে সেই সিনিয়র আমাকে হস্টেল বিল্ডিং পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেল। আমি হস্টেলের চাবিতে লেখা রুম নম্বরটা দেখলাম এবং আমার ইউনিভার্সিটি লাইফের নতুন ঘরের দরজাটা খুলে দিলাম। কিছুক্ষণ পর বাকি দুটো রুমমেটও চলে এলো। আমরা ৪ জন আমাদের জন্ম তারিখ অনুযায়ী কে বড় আর কে ছোট সেই র্যাঙ্ক ঠিক করলাম। ঝু পেং ফে আমাদের মধ্যে সবচেয়ে বড় বের হলো, তাই সে হলো বড় ভাই। ঝাং মিং ইয়াং ২য় নম্বরে, আমি ৩য় নম্বরে, আর ওয়াং লেই আমাদের মধ্যে সবচেয়ে ছোট হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়ে গেল। আমরা সবাই আলাদা আলাদা শহর থেকে এসেছিলাম, কিন্তু খুব দ্রুতই একে অপরের সাথে মিশে গেলাম। আমি হেসে বললাম, ভাইরা, আজ রাতের ডিনারটা যদি আমার পক্ষ থেকে হয় কেমন লাগবে? ঝু পেং ফে সঙ্গে সঙ্গে হাত নেড়ে না করে দিল। আরে না না, ট্রিট দেওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে সমান ভাগে টাকা দিয়ে দেব।
তবে এখানকার আশেপাশের জায়গাগুলো তুমি ভালো চিনবে, তাই জায়গাটা তুমিই ঠিক করে নাও। আমি আর ওয়াংলেই দুজনেই একটু হাসলাম। তখনই ওয়াংলেইয়ের ফোনে একটা নোটিফিকেশনের আওয়াজ হলো। সে তাড়াতাড়ি ফোনটা দেখলো এবং খুব উত্তেজিত হয়ে বলল, আরে বন্ধুরা, তোমরা ক্লাস গ্রুপে এসেছো নাকি, দেখো। সে ফোনটা আমাদের দেখিয়ে বলল, কাউন্সিলর একটা নতুন গ্রুপ তৈরি করেছে, আর সেখানে মেসেজ এসেছে যে এবার আমাদের ক্লাসের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর হবেন লিন ছিং শুয়ে। তোমরা জানো ওকে? ঝুপেং ফে সবার আগে লাফিয়ে উঠল। কি, সত্যি বলছিস? লিন ছিং শুয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর? আমি হালকা চোখ কুচকালাম। আগেই আমি লোকজনের মুখে শুনেছিলাম যে লিন ছিং শুয়ে কিউটো ইউনিভার্সিটিতে বেশ পপুলার, কিন্তু সে যে এতটা পপুলার হবে সেটা আমার জানা ছিল না। গ্রুপের মেসেজটা পড়ার পর ঝাং মিং ইয়াং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আফসোসের ফোসের বিষয় হলো আমাদের ইউনিভার্সিটির 1 নম্বর সুন্দরী এখনো তার 3 বছর আগে মারা যাওয়া বয়ফ্রেন্ডকে ভুলতে পারেনি। তা না হলে স্রেফ সে আমাদের অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর, এই সুযোগে আমি তো তাকে পটাতে যেতামই। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে মাথা তুলে জিজ্ঞাসা করলাম, 3 বছর আগের বয়ফ্রেন্ড? লিনছিং শুয়ে কি আগে কাউকে ডেট করেছিল? ঝাং মিং ইয়াং খুব উৎসাহ নিয়ে বলল, আরে ভাই, এটা তো পুরো ইউনিভার্সিটি সবাই জানে। শুনেছি ওর বয়ফ্রেন্ড হাই স্কুলে ওর ক্লাসমেট ছিল, কিন্তু পরে কোনো একটা দুর্ঘটনায় সে মারা যায়। সে বেশ দুঃখী গলায় আবার বলল, যদি স্রেফ ব্রেকআপ হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু মানুষটাই যখন মারা গেছে তখন তাকে ভোলা খুব কঠিন। আমার তো মনে হয় লিনছিং শুয়ে সারা জীবনেও তার সেই প্রথম প্রেমকে ভুলতে পারবে না। ওর কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। হাই স্কুলের ক্লাসমেট, ওটা কি তাহলে আমিই ছিলাম?